প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের জীব প্রযুক্তির তৃতীয় ক্লাসের মধ্যে আজকে আমরা দুইটা সংজ্ঞা শিখব আর একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি শিখব। তোমরা একেবারে সহজভাবে নাও। আমি প্রথমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞাটা বলবো, তারপরে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সংজ্ঞাটা বলবো, তারপরে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ বলবো। আর সঙ্গে সঙ্গে আজকে আমরা বলছিলাম যে ইনসুলিন উৎপাদনটা দেখাবো। ইনসুলিন উৎপাদন হলে আমাদের একসঙ্গে 6টা উৎপাদন হয়ে যাবে। ইনসুলিন উৎপাদন, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ, ইন্টারফেরন, টিপিএ, ইপিও তৈরির ধাপসমূহ একবারে একটা শিখলে 6টা হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমরা সহজভাবে নাও, ইঞ্জিনিয়ারিং মানে হলো জোড়াতালি দেওয়া। এই যে যারা আমার ছাত্ররা রোবোটিক ইঞ্জিনিয়ারিং পড়ছে বা তোমরাও কয়েকদিন পরে পড়বা, বা তোমাদের এই যে কম্পিউটার টেকনোলজি যে ইঞ্জিনিয়ারিং সিএসসি, অনেকেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স পড়ো, এটা আসলে কি? এই জোড়াতালি দেওয়া। আমি বলতে বুঝি সহজভাবে নাও যে এক জায়গা থেকে যে তোমাদের কম্পিউটারের মধ্যে, ল্যাপটপের মধ্যে কি আছে, সিলিকন চিপস আছে, ট্রানজিস্টার আছে, জেনারেটর আছে, এই বিভিন্ন কিছু জোড়াতালি দেওয়া, এটাই হলো ইঞ্জিনিয়ারিং। আর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো আল্লাহ পাক। আল্লাহ পাক কি শুধু নতুন কিছু তৈরি করতে পারে, আর মানুষের নতুন কিছু তৈরি করার কোনো কিছু ছাড়া কোনো কিছু তৈরি করতে পারে না। হলো একটার সাথে আরেকটা মৌল যুক্ত করে বা যৌগ যুক্ত করে 118টা যে মৌলিক পদার্থ আছে যুক্ত করে একটা নতুন কিছু তৈরি করা। আর আল্লাহ শুধু বলে যে কুন ফাইয়াকুন, হওয়ার হয়ে যাও। তা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, আগেই তোমাদের বলছি, আর সহজভাবে নাও। ইঞ্জিনিয়ারিং মানে হলো জোড়াতালি দিয়ে নতুন একটা কিছু তৈরি করা এবং সেটা কার্যকর করা। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি হবে? যে জিন জোড়া দেওয়া। আর তোমরা জানো জিনগুলোই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। প্রথম চ্যাপ্টারে পড়িয়েছি, তারপরে তোমাদের সেকেন্ড পার্টেও পড়েছো জিন, বংশগতিবিদ্যা, ওখানেও তোমরা জানো। তা আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হলো জিন জোড়াতালি দেওয়া। শুধু জোড়াতালি দিলে হবে না। এখন তুমি মনে করো একটা ইট আর একটা বালু জোড়া দিতেই পারলে না, জোড়া দিয়ে কোনো ঘরই তৈরি হলো না, এটা কোনো কাজে লাগবে? তাই আর ভালোভাবে নাও যে জোড়াতালি দিয়ে সেটাকে কার্যকর করতে হবে। কার্যকর না করলে সেটা ইঞ্জিনিয়ারিং হবে না। তো এখন দেখো সংজ্ঞাটা বলছি, যে কোনো কোষ থেকে কোনো সুনির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জিন নিয়ে অন্য আরেকটা কোষে স্থাপন করা এবং তাকে কার্যকরী বা কর্মক্ষম করাকেই বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা একটা সংজ্ঞা হতে পারে। আরেকটা সংজ্ঞা হতে পারে যে জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনাকেই বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমরা এখন সংজ্ঞাটা একটু দেখো। কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন করা এবং তাকে কার্যকরী, আমি ব্র্যাকেটে কর্মক্ষম লিখছি, করাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আর তোমরা আর কদিন পরে ইংলিশে পড়বে, এখনই একটি রিহার্সেল দাও যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাবিলিটি, মানে সামর্থ্য, টু টেক এ স্পেসিফিক বা এক্সপেক্টেড মানে কাঙ্ক্ষিত জিন, টেক মানে নেওয়া, ফরম ওয়ান সেল অ্যান্ড প্লেস ইট, এটাকে স্থাপন করে ইনটু অ্যানাদার সেল, যেখানে স্থাপন করবা হোয়ার মানে যেথায় ইট ইজ এক্সপ্রেসড মানে প্রকাশিত হবে। অথবা আরেকটা সংজ্ঞা বলছিলাম, নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানোকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাকেই বলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা প্রযুক্তি। দেখো এই যে এখানে লিখছি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পদ্ধতি বা টেকনোলজি প্রয়োগ করা হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আর একটু সংজ্ঞাটা মডিফাই করা যায়, জিন প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকেই বলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটাও সংজ্ঞা আসে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলতে কি বোঝায়, অথবা রিকম্বিনেন্ট ডিএনএ বলতে কি বোঝায়। তা আমরা এখন দেখো সংজ্ঞা আশা করি সবাই বুঝতে পারছো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জিন নিয়ে অন্য জীবকোষে স্থাপন করা এবং তাকে কার্যকরী করাকেই বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটাকেই বলে রিকম্বিনেন্ট। এছাড়া আরও বিভিন্ন পদ্ধতি আছে, আমরা এখানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়ে আলোচনা করব। তো এখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে ধাপগুলো আছে, কিভাবে আমরা এটা তৈরি করব। তোমাদের এর আগের ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা দেখি, যে ইনসুলিন তৈরি করা হতো আগে গরু আর শূকরের অগ্নাশয় থেকে, এবং গরু আর শূকর মানুষের জন্য অনেক ধর্মের সমস্যা, আবার অনেকের অ্যালার্জি আছে, এই কারণে এখন ইনসুলিন তৈরি করা হলে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আমরা বলছিলাম। তা ইকোলাই তৈরির মানুষের
ইনসুলিন তৈরির জিন। তোমরা জানো মানুষের এই যে মানুষের আমার ছাত্রী এই যে ছাত্র এদের অগ্নাশয়ের মধ্যে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ আছে সেই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে তোমরা জানো তোমাদের কয়টা ক্রোমোজোম আছে, আমি আর বললাম না, তোমরা সবাই উত্তর দেবা কয়টা কী ক্রোমোজোম আছে। এটা একটা প্রশ্ন থাকলো। এই নিউক্লিয়াসের মধ্যে এটা তোমাদের কোষ, আমার ছাত্রছাত্রীদের কোষ, কোষের অগ্নাশয়ের কোষ। এই অগ্নাশয়ের কোষের মধ্যে কতটা ক্রোমোজোম আছে, কি কি ক্রোমোজোম আছে বলতে হবে। এই ক্রোমোজোমের 11 নম্বর যে ক্রোমোজোম তার খাটো বাহুর শীর্ষে ইনসুলিন তৈরির জিন আছে। তা আমাদের এটা প্রথম ধাপই হচ্ছিল কাঙ্ক্ষিত ডিএনএ বা জিন নির্বাচন। এখন আমরা এটা নির্বাচন করলাম যে আমরা ইনসুলিন তৈরি করব, ইনসুলিন তৈরির এখন জিন আমাদের দরকার। তা আমরা এটা কাঙ্ক্ষিত ইনসুলিন তৈরির জিন আমরা নির্ণয় করলাম যে মানুষের ক্রোমোজোমের 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষেই যে এখানে ইনসুলিন তৈরির জিন আছে। আমরা এখন এই কোষ নেব, অগ্নাশয়ের কোষ নিব। কোষ নেওয়ার পরে এটাকে লাইসিস করব, বিদীর্ণ করব, কারণ এই কোষের মধ্যে কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে, প্রোটিন আছে। এগুলো থেকে আমরা সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট দিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে, তোমরা জানো সেন্ট্রিফিউজ যন্ত্র তোমরা রক্তের মধ্যে পড়ছো যে 1 ফোঁটা রক্তকে টেস্ট টিউব যন্ত্রের মধ্যে নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে ঘোরাইলে হয় সেডিমেন্টেশন বা সহগও পড়ে। তা আমাদেরও এইরকম এই সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে দিয়ে ঘোরালে এখান থেকে প্রথমে ডিএনএ আলাদা হয়ে যাবে, ডিএনএ থেকে কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন আলাদা হয়ে যাবে, অথবা বর্তমানে এখন এখানে সিলিকা কিট পদ্ধতিতেও এই কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং পৃথকী। মোটামুটি কাঙ্ক্ষিত ডিএনএ তো বুঝছো যে আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই যে 11 নং ক্রোমোজোমের যে আছে ওখান থেকে আমরা কাঙ্ক্ষিত জিন নির্বাচন করলাম। তারপর এটা লাইসিস প্রক্রিয়ায়, লাইসিস মানে তোমরা পড়ছো ভাইরাসের মধ্যে লাইসিস প্রক্রিয়ায় বিদীর্ণ করা। তারপরে এটা আমরা পৃথক করে ফেললাম। পৃথক করার পরে এই জিনকে বহন করার জন্য এই কাঙ্ক্ষিত জিন তুমি তো হাত দিয়ে নিতে পারবা না, হাত দিয়ে নেওয়া যাবে না। এই জিন বহন করার জন্য বাহক লাগবে। এই বাহক হিসাবে আমরা ইকোলাই, ইশেরিকিয়া কোলাই অথবা অ্যাগ্রিব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স ব্যাকটেরিয়াকে ব্যবহার করি। তাই এই ব্যাকটেরিয়া বাহক মানে ভেক্টর। তোমাদের আমি ম্যালেরিয়ার মধ্যে পড়িয়েছিলাম বাহক বা ভেক্টর, ওখান থেকে বলতে হয় বাহক বা ভেক্টর কি। এইটা আমরা বাহক হিসাবে বহন করব। এখন এই বাহকের মধ্যে এখন আমি দুইটা জিনিস আরেকটু বলে যাব। এই বাহকের মধ্যে যে প্লাজমিড আছে এই প্লাজমিডটাকে আমরা বহন করবে। এই যে ইকোলাই ব্যাকটেরিয়া, তোমরা ব্যাকটেরিয়া চ্যাপ্টারের মধ্যে বলবা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ফ্লাজেলা আছে, তোমাদের বইয়ে ছবি দেওয়া নাই। প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যেই বেশিরভাগ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আদর্শ ব্যাকটেরিয়া দেখো এখানে ফ্লাজেলা আছে, আমি সেই জন্য দেখিয়েছি। এই দুইটা জিনিস একটু বলে যাব। একটা হলো এই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে বা অন্য অনেক আদি কোষ বা প্রকৃত কোষের মধ্যে এটা হলো মূল ক্রোমোজোম। তোমরা জানো আদি ক্রোমোজোম, মূল ক্রোমোজোম বহির্ভূত যে বৃত্তাকার ডিএনএ মলিকুল থাকে, তোমরা ব্যাকটেরিয়ার মধ্যেও পড়েছো প্লাজমিড। মানে কোষের মধ্যে মূল ক্রোমোজোম বহির্ভূত যে বৃত্তাকার ডিএনএ থাকে তাকে বলে প্লাজমিড কোষের মধ্যে। আবার মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের মধ্যে হবে না। বৃত্তাকার ডিএনএ অনেক জায়গায় থাকলে এটা একটা প্রশ্ন থাকে, আমি আর বলবো না। অনেক জায়গায় বৃত্তাকার ডিএনএ থাকে, তোমাদের বলতে হবে। তা কোষের ক্ষেত্রে আমি অনেক সময় আসছে যে মনে হয় কত 17 বা 18 সালে পরীক্ষা হয়েছে প্লাজমিড, অনেকে লিখছে যে বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড মানে, আমি একেবারে 0 মারছি। অনেকেই লাগছে যে আদি কোষে যে বৃত্তাকার ডিএনএ থাকে তাকে বলে প্লাজমিড, আমি 0 মারছি। তোমাদের দেখাবার সময় হলে ক্লাসে করো। তা আরেকটু বলে নিই যে আসলে সময় তো অনেক চলে যাচ্ছে, আর অন্য দিনে পরে আবার বলবো না। এখানে দেখো এই যে ইকোলাই প্রকৃত কোষেও তোমার এই প্লাজমিড থাকে অধুনা, এবং প্রত্যেকটা ব্যাকটেরিয়া কোষের মধ্যে এই প্লাজমিড থাকে আর রেস্ট্রিকশন এনজাইম থাকে। রেস্ট্রিকশন এনজাইম মানে যে এনজাইম দ্বারা এই ডিএনএকে কর্তন করা হয়। তা আমরা এখানে ছিলাম যে বাহক নির্বাচন, আমরা ইকোলাই ব্যাকটেরিয়াকে বাহক হিসাবে, বিশেষ করে ইকোলাই ব্যাকটেরিয়া এই প্লাজমিডকে আমরা বাহক হিসাবে ব্যবহার করব। তা আমরা প্রথমে এই ইকোলাই ব্যাকটেরিয়া নিলাম, এখান থেকে প্লাজমিড বের করে নিলাম। এখন এই প্লাজমিডকে বের করে নেওয়ার পরে বা এই ইকোলাই ব্যাকটেরিয়া তোমাদের ক্ষুদ্র অন্ত্রের মধ্যেও আছে, ওখানে আমি লিখছি যে তোমাদের ক্ষুদ্র অন্ত্রের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া আছে, সেই ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন B12 উৎপন্ন করে। তো এটা তোমাদের প্রশ্ন করা উচিত ছিল যে এটা কোন ভিটামিন উৎপন্ন করে। তো এখানে দেখো এই প্লাজমিড আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পরে একটু আগে বলছি আমি রেস্ট্রিকশন এনজাইম আর প্লাজমিড এর পরবর্তী ক্লাসে আবার ডিটেলস পড়াবো, রেস্ট্রিকশন এনজাইম আর প্লাজমিড। তো এখানে এই প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে কমপক্ষে একটা রেস্ট্রিকশন এনজাইম থাকে। এ পর্যন্ত প্রায় 250 রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করা হয়েছে। আমি রেস্ট্রিকশন এনজাইম দ্বারা এই যে প্লাজমিড বের করলাম, এই প্লাজমিডটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে নেব। আবার এই যে এখানে মানুষের যে ক্রোমোজোমের মধ্যে অসংখ্য জিন আছে, তোমাদের বলছিলাম প্রত্যেকটা কোষে 1 লক্ষ করে জিন আছে, এখান থেকে আমি শুধু ইনসুলিন তৈরির জিনটা ওই একই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে নেব।
কেটে নেওয়ার পরে দেখো এখন এখানে প্লাজমিডের একটা অংশ খালি হয়েছে, এই ক্রোমোজোম থেকে এই অংশ কেটে নিছে। এটা এইভাবেই কাটবে রেস্ট্রিকশন এনজাইম। পরবর্তীতে লাইগেজ এনজাইম, তোমাদের ফার্স্ট পার্ট 3য় চ্যাপ্টারের মধ্যে পড়েছে, এটাও প্রশ্ন থাকলো লাইগেজ এনজাইম কাকে বলে। তো এখানে লাইগেজ এনজাইম দ্বারা, বা আমি ডিএনএর মধ্যেও পড়িয়েছিলাম লাইগেজ ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে, এই রেপ্লিকেশন এখন আমরা এই প্লাজমিড আর এই যে আমাদের জিন ইনসুলিন তৈরিকারী জিন, এই দুইটাকে লাইগেজ এনজাইম দ্বারা একসাথে যুক্ত করে দেব। তাহলে এই যুক্ত করে দেওয়ার পরে দেখো এখানে কিছু ছিল ডিএনএ আর এই নতুন ডিএনএ, এই পুনরায় আবার ডিএনএ তৈরি হয়েছে, এই জন্য এর নাম রিকম্বিনেন্ট ডিএনএ। রি মানে পুনরায়, তোমরা ভালো বোঝো যারা একটু দুষ্ট স্টুডেন্ট, ওরা রি এক্সামিনেশন দিতে হয়, পারবে রিটেক পরীক্ষা দিতে হয়। রি মানে পুনরায়, আর কম্বিনেশন মানে তৈরি করা। এখান থেকে কিছু ডিএনএ নিলাম, এখান থেকে কিছু ডিএনএ বা জিন নিলাম, এই জন্য এর নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে যাওয়ার পরে এই রিকম্বিনেন্ট ডিএনএকে ট্রান্সফরমেশন প্রক্রিয়া, আরেকটা প্রশ্ন থাকলেও তোমরা পড়ছো ট্রান্সফরমেশন প্রক্রিয়া কাকে বলে, এটা বলতে পারলেও ঢাকার 3 মেডিকেলের একটা চান্স হবে ইনশাল্লাহ। ট্রান্সফরমেশন কাকে বলে না পারলে আমি ক্লু দিব কোন চ্যাপ্টার আছে, তারপরে বলবা। ট্রান্সফরমেশন প্রক্রিয়া ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে অথবা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্সের মধ্যে এটা ছিল বাহক, আর এটাকে হলো আমরা পোষক। পোষক মানে কি? হোস্ট। আমি এটা তোমাদের ম্যালেরিয়ার মধ্যে পড়িয়েছি, এটা তোমাদের বলতে হবে হোস্ট কাকে বলে। তো এখানে পোষক আমরা নির্বাচন করলাম ইকোলাই, অন্য একটা ইকোলাই অথবা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স। ইনসুলিনের ক্ষেত্রে ইকোলাই ব্যবহার করা হয়। পরবর্তীতে তোমার এখান থেকে দেখো এটাই পোষক কোষের মধ্যে ঢুকাই দিলাম, জানো পোষক কোষের মধ্যে গিয়ে এটা খাবার দাবার নিয়ে এই ব্যাকটেরিয়াটা সংখ্যায় বৃদ্ধি করবে। আরেকটা প্রশ্ন তোমাদের এই ইয়ার এক ছাত্র, যে একটা ব্যাকটেরিয়া মানে একটা দিনে কতটা জেনারেশন সম্পন্ন করে, আমার ছাত্র নাদিম মনে হয় এটা বলতে পারছিল, দেখি তোমরা বলতে পারো কিনা। একটা ব্যাকটেরিয়া একটা দিনে কতটা জেনারেশন এবং কতটি ব্যাকটেরিয়া তৈরি করে। এই ব্যাকটেরিয়া সঙ্গে সঙ্গে ইনসুলিন তৈরি জিন সহ দেখো এই প্লাজমিড নিয়ে এসেছে। ও সাধারণ অবস্থায় এরা প্লাজমিড গ্রহণ করে না, কিন্তু তোমরা জানো অনেক ক্ষেত্রেই অনেক অফিস আদালতে কাজ করবো হয় না, উপরে বস থেকে ফোন দিলে অথবা টাকা দিলে কাজ হয়। তো এই ব্যাকটেরিয়া তার মধ্যে তো ক্রোমোজোম আছে, প্লাজমিড আছে, নিতে চাবে না। একে যদি তুমি হিট দাও, ওই যে উপর থেকে ফোন দাও অথবা ক্যালসিয়াম সমৃদ্ধ করে খাবার দাও মানে ঘুষ দাও, তখন সেই প্লাজমিডটাকে গ্রহণ করে নেবে। গ্রহণ করে নেওয়ার পরেই ব্যাকটেরিয়ার সংখ্যায় অনেক বৃদ্ধি পায়। আর ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হলে এর মধ্যে যে রিকম্বিনেন্ট ডিএনএ আছে সেটাও রেপ্লিকেশন প্রক্রিয়া, অনুলিপন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করবে, এটাও সংখ্যায় অনেক হয়ে যাবে। এখন এইটা সংখ্যা বৃদ্ধি করছে না, দেখো আমি এখানে লিখছি কাঙ্ক্ষিত ডিএনএ যুক্ত ক্রোমোজোম ও বাহক প্লাজমিডকে একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করছি। কর্তন করার পরে লাইগেজ এনজাইম দেওয়া এটা যুক্ত করছি। যুক্ত করার পরে পোষক কোষ নির্বাচন করছি, এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স অথবা ইকোলাই, এই যে ক্যালসিয়াম সমৃদ্ধ করে খাবার দিছে আর ওই যে হিট দিছে, তখন এটা গ্রহণ করছে। বা অন্য পদ্ধতিতে ইলেকট্রোপোরেশন পদ্ধতিতে বা জিনেগান পদ্ধতিতেও এটা কোষে ঢুকানো যায়। তার পরবর্তীতে এটা যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি সঠিকভাবে হয়েছে কি না এটা মূল্যায়ন করার জন্য আমরা এই ব্যাকটেরিয়াটাকে আবার এগার মিডিয়ামে জন্মাবো, তারপরে এখানে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিয়ে এটা টেস্ট করব। আর তারপর আরেকটা যে তোমার যে নির্দিষ্ট জিন, ওই জিন আসছে কি না এটা মেটাল ডিটেক্টরে দিয়ে আমরা, যেমন মেটাল ডিটেক্টর জানো তোমরা, এই যে বড় বড় শপিং মলগুলোতে ঢুকতে গেলে ওই যে ক্যার করে বেজে ওঠে, তো এখানেও যখন ওই জিনটা যদি ওই যে জেনেটিক প্রপ, দেখো কোথায় যেন লেখছি কাঙ্ক্ষিত জিন বহন করে জেনেটিক প্রপ পদ্ধতিতে বা পিসিআর, ওই যে এখন করোনা ভাইরাসের পিসিআর পলিমার চেইন রিয়াকশন বা রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে এই ইনসুলিন তৈরি জিন আসছে কিনা এটা প্রমাণ করা যায়। তারপরে যখন এটা মনে করো চলে আসলো, এখন যদি ইনসুলিন হয় তখন আমি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এখান থেকে ইনসুলিন বের করব। আর তোমাদের প্রশ্ন বলছিলাম যে বিশ্বের প্রথম কোন কোম্পানি কোন দেশের কি নামে ইনসুলিন তৈরি করে আর বাংলাদেশে কোন ইনসুলিন ব্যবহৃত, এটা গত ক্লাসে বলছিলাম, দেখো নিজেরা বলতে পারো কিনা। যদি ইনসুলিন হয় পরে তখন আমি এই ব্যাকটেরিয়াকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইনসুলিন তৈরি করে নেব। আর যদি মনে করো না আমার এই কাঙ্ক্ষিত জিন অন্য একটা, যে আমি একটু আগে চারপাশে দেখতেছি এই যে আমে যে একেবারে আমার আধা হাত উপরে, আমার পায়ের আধা হাত উপরে যে আম ধরছে, এটা ভালো আম, এই আমের জিন যদি আমি হয় তখন আমি কি করব, এই রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে এই জিনটা আমি ওই যে তোমাদের টিস্যু কালচার পড়াইছিলাম ওই ক্লাসের মধ্যে দিয়ে দেবো। ক্লাসের মধ্যে দিয়ে দিলে এই জিনটা, এই যে মিষ্টি স্বাদের আমের জন্য এই মিষ্টির জিনটা চলে যাবে, তখন পরবর্তীতে ওখান থেকে যে গাছ হবে প্রত্যেকটা আমই ভালো হবে। আর যদি ইনসুলিন তৈরি করো এখান থেকে সরাসরি তুমি এই ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন তৈরি করতে পারবা। এখন দেখো আবার কারো কোনো সমস্যা আছে না? কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচনও পৃথক করছি, বাহক নির্বাচন করছি, তারপরে কাঙ্ক্ষিত ডিএনএ যুক্ত ক্রোমোজোম ও বাহক প্লাজমিডকে একই রেস্ট্রিকশন এনজাইম দেওয়া কর্তন করছি। তারপরে কর্তনকৃত ডিএনএ আর ওই যে আমাদের কাঙ্ক্ষিত জিন দুইটা লাইগেজ এনজাইম দ্বারা যুক্ত করছি, পোষক কোষে প্রবেশ করাইছি। তারপরে এটাকে এর মূল্যায়ন করছি যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে কিনা। তারপরে এটা হলো কাঙ্ক্ষিত, যদি তুমি এখানে ইনসুলিন তৈরি করতে চাও আর যদি নতুন উদ্ভিদ কোষে প্রবেশ করাতে চাও তাহলে টিস্যু কালচারের মাধ্যমে প্রবেশ করাতে হবে। তো এখন
আজকে পর্যন্ত এটাই শেষ করি। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আবার। সবাই ভালো থেকো, খুদা হাফেজ। দেখো মাটির চেয়ে 6 ইঞ্চি উপরে আম ধরছে, তোমাদের জন্য দাওয়াত রইল, প্রশ্নের অ্যান্সার করেই আমগুলো